শীতে মোটামুটি সুস্থ থাকার উপায় কি? চেষ্টা করবেন যাতে অ্যাটলিস্ট রোজ স্নানটা করা যায়। অনেকের মধ্যে এটা ধারণা আছে যে হাঁপানি আর শ্বাসকষ্ট এই দুটো কি এক রোগ? দুটোতেই হার্ট অ্যাটাক হতে পারে। যারা টিবি পেশেন্ট তাদেরও তো এই শীতকালটা বোধহয় খুব মারাত্মক তাদের জন্য হতে পারে। এটা খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে যদি এটা একটু অ্যাডভান্স স্টেজে হয়। ম্যাডাম, এটা আমরা অনেকেই বলে থাকি অ্যালার্জির ওষুধ দীর্ঘদিন খাস না, নার্ভের সমস্যা হবে। তো এটা আপনারা কি মানেন? কোনো একটা কারণে ধরুন নিউমোনিয়া, টিবি বা কোনো কারণে যদি লাঙে ড্যামেজ হয়ে থাকে তাদের এই শীতকালে একটু সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ ভাইরাল ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। অনেকেই শীতকালে এই স্নানটাকে গ্যাপ করে দেয় ঠান্ডার চোটে। তো এই শীতকালে স্নান না করলেও চলবে এরকম কারো কারো ধারণা আছে। এটা শরীরের জন্য কতটা মারাত্মক? একদম পুরো লাইফ থ্রেটনিং এমার্জেন্সি হয়ে যেতে পারে, পেশেন্ট তাতে মারাও যেতে পারে। নাক ডাকাও কি কোনো রকম অ্যালার্জি? এটা একদম সত্যি কথা, একটা ব্ল্যাক বক্স ওয়ার্নিং দেওয়া হয়েছে। নিউমোনিয়া, অ্যাজমা বা হাঁপানি, শ্বাসকষ্ট, সিওপিডি এগুলো কোনটা বয়স্কদের রোগ আর কোনটা বাচ্চাদের রোগ? যদি একটা পেশেন্টের অ্যালার্জি থাকে তাহলে তার এই যে সর্দি, কাশি, হাঁচি এগুলো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বেড়ে যায়। এই শ্বাসকষ্ট, নিউমোনিয়া বা অ্যালার্জি, সিওপিডি এগুলো হলে ব্যায়াম করা, জিম করা, খেলাধুলা, ভারী কাজ এগুলো সব বন্ধ। ওভারঅল উইন্টারে আমাদের এইসব সমস্যা হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। ইনহেলার একটা পেশেন্টের সত্যি কখন দরকার পড়ে? তুমি শ্বাস নিঃশ্বাস ছেড়ে দিলেন, ছাড়লেন, মুখের মধ্যে দিলেন, দিয়ে আপনি শ্বাস নেওয়াটা শুরু করলেন। যেই শ্বাস নেওয়াটা শুরু করলেন তখনই ওটা প্রেস করে বাকিটা শ্বাস নিলেন, নিয়ে 10 সেকেন্ড হোল্ড করতে হবে, বুকের মধ্যে আটকে রাখতে হবে যাতে ওষুধটা কাজ করে, তারপর নাক দিয়ে ছাড়তে হবে। সানলাইটটা শীতকালে কতটা দরকার? আমাদের তো এটা সারা বছরই দরকার, কিন্তু শীতকালে কোন কোন পেশেন্টের জন্য বিশেষ করে সেটা এই সানলাইটটা বা একটু রোদ গায়ে লাগানোটা দরকার। আপনার কি সিওপিডি, অ্যালার্জি, অ্যাস্থমা, হাঁপানি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এই সমস্তগুলোর কোনো একটা আছে আপনার বা আপনার পরিচিত কারোর বা বাড়ির লোকজনের? তাহলে এই কনকনে ঠান্ডা তীব্র শীতকাল আপনার জন্য ভালো না খারাপ? আর যদি খারাপ হয় সেটা কতটা, কিভাবে সাবধানে থাকবেন? আজকের পডকাস্টে হ্যালো ডক্টরে সেই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এই সমস্ত রোগীরা এই সমস্ত রোগের ক্ষেত্রে শীতকালে তাদের কষ্ট বাড়ে, কিছু কিছু ভুল তারা করে ফেলেন, সাবধান থাকেন না। আসুন, যিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে ডক্টর চন্দ্রানী চ্যাটার্জি রয়েছেন। নমস্কার। এমডি চেস্ট মেডিসিন, কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ম্যাডাম, শীতকাল তো পড়েছে, শীত বিলাসীদের জন্য খুব ভালো, কিন্তু কোন কোন রোগীদের জন্য, বিশেষ করে চেস্ট মেডিসিনের আন্ডারে পড়ে, এসব কোন কোন রোগীদের জন্য শীতকালটা খুবই খারাপ? দেখুন, যাদের একটি অ্যালার্জির সমস্যা আছে, যেরকম অ্যাসমা বা তাছাড়াও যাদের ধরুন স্ট্রাকচারাল লাং ড্যামেজ, মানে কোনো একটা কারণে ধরুন নিউমোনিয়া, টিবি বা কোনো কারণে যদি লাঙে ড্যামেজ হয়ে থাকে তাদের এই শীতকালে একটু সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ ভাইরাল ইনফেকশনের চান্সটা বেড়ে যায় এটাতে। তাছাড়াও যাদের ধরুন একটু ওই রুম্যাটয়েড আর্থ্রাইটিস বা এমনি আর্থ্রাইটিসের সমস্যা থাকে, সেই আর্থ্রাইটিসের পেশেন্টদের লাঙেরও প্রবলেম থাকে কিছু কিছু সময়, আর শুধু আর্থ্রাইটিসও থাকে, এনাদেরও হচ্ছে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও হচ্ছে যেটা ধরুন মানে ছোট বাচ্চাদের যাদের প্রায় ঠান্ডা লেগে যায়, এই যে সাবগ্রুপ অফ পেশেন্টস, বা যারা স্মোকার, যারা আর কি এক্সট্রিমস অফ ক্লাইমেটে কাজ করেন, তাদের জন্য এই শীতকালটা একটু সচেতনভাবে থাকতে হবে। ম্যাডাম, যে রোগগুলো আমি বললাম, এই যে সিওপিডি, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, এগুলো যদি আমি এক একটা রোগ ধরে আসি, যে কিভাবে আমরা সাবধান থাকবো বা এই রোগীরা সাবধান থাকবে, শীতকালে তারা কি একেবারেই করবেন না, এটা যদি একদম রোগ ধরে আমরা বলি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, প্রথমত আমি এটা বলি, হাঁপানির আন্ডারে দুটো আসে, একটা হচ্ছে সিওপিডি আর একটা হচ্ছে অ্যাসমা। দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা রোগ। সিওপিডি হচ্ছে যেটা বয়স্কদের হয়, একটু একটা ইনফ্লুয়েন্স থাকে স্মোকিংয়ের, একটু লেট এজে হয়, যেটা আমি বললাম অলরেডি। আর এইসব ক্ষেত্রে ওনাদের মানে রোগের যে কোর্স সেটা অ্যাজমা থেকেও একটু আলাদা হয়। অ্যাজমা যেটা হয় সেটা হচ্ছে যে ইউজুয়ালি বাচ্চাদের হয়, অ্যালার্জির দ্বারা হয়, ছোটোবেলা থেকেই ঠান্ডা লেগে যাওয়া, বুক সাঁই সাঁই করা, এইসব সিমটম নিয়ে স্টার্ট হয়।
পরবর্তীকালে যদি ঠিকঠাকভাবে চিকিৎসা না করা হয় এটা সিওপিডিতে পরিবর্তিত হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যখনই ধরুন শীতকাল পড়ছে তার আগে প্রপারলি নিজের খেয়াল নিয়ে রাখা যে যা যা ভ্যাকসিনেশন পেন্ডিং আছে সেটা যেন অবশ্যই নিয়ে নেওয়া থাকে। এক্সট্রিমস অফ টেম্পারেচারকে অ্যাভয়েড করা, মানে প্রচণ্ড গরম থেকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে যাওয়ার যে একটা প্রবণতা থাকে সেই জিনিসগুলো না করা। আর একটুখানি যাতে প্রিকশন নেওয়া যায়, কানটা যেন মুড়ে মানে কানটা ঢেকে বাইরে বেরোনো, প্লাস হচ্ছে ধরুন মাফলার পরা, প্রপারলি উইন্টার ক্লোদিং পরা, এই জিনিসগুলো যদি একটু খেয়াল করা যায় তাহলে অসুবিধা অতটা হওয়া উচিত না। এগুলো গেল হচ্ছে সিওপিডি, অ্যাজমা। এছাড়া আপনি যেটা বললেন নিউমোনিয়ার অ্যাজ সাচ বলতে গেলে ওরকমভাবে কিছু প্রিকশন তো হয় না, বাট যাদের ধরুন সিওপিডি, অ্যাজমা বা স্ট্রাকচার লাং ডিজ আছে, যেটা বলছিলেন লাঙে সমস্যা আছে, তাদের ভ্যাকসিনেশন নিয়ে নেওয়া, অতিরিক্ত ঠান্ডা না খাওয়া, বেশি সাইট্রাস ফ্রুটসটা একটু অ্যাভয়েড করা বেটার এই টাইমটাতে। লেবু জাতীয় ফলটা একটু অ্যাভয়েড করাটা বেটার, কারণ এটাতে ঠান্ডা লেগে যাওয়া একটা লেবু বা প্রবণতা টক থাকে। জাতীয় ফল যদি বলি আরো ভালো বুঝতে পারবে। লেবু বা টকটা বলাটা আরো বেটার। হ্যাঁ, তো এগুলোই হচ্ছে ইন জেনারেল প্রিকশন। আর তাছাড়া অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রপারলি জল খাওয়া, নিজেকে ঠিকঠাকভাবে হাইড্রেটেড রাখা, নিজের খাওয়ার একটু ঠিকঠাকভাবে মেনটেন করা, নিজের স্লিপটা মানে ঘুমটা যেন ঠিকঠাকভাবে হয়। এই সব জিনিসই আর কি যদি আমরা ছোটো ছোটো জিনিসও ফোকাস করি তাহলে আমাদের ইমিউনিটিটা ঠিক থাকে। তো সেটা ঠিক থাকলে অটোমেটিক্যালি আর কি এই প্রতিরোধ করতে সুবিধা হবে আর কি। আচ্ছা, অনেকের মধ্যে এটা ধারণা আছে যে হাঁপানি আর শ্বাসকষ্ট এই দুটো কি এক রোগ? দেখুন, শ্বাসকষ্ট মানে হচ্ছে একটা সিমটম, যে মানে একটা শ্বাস নিতে সমস্যা হচ্ছে, আর হাঁপানি হচ্ছে একটা ডিজিজ মানে একটা রোগ যেটার মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে শুধুমাত্র একটা সিমটম। মানে যেটা যদি আমি আরেকটু খুলে বলি, হাঁপানি মানে যেটা বললাম আইদার অ্যাজমা নলে সিওপিডি, এটাতে শ্বাসকষ্ট ছাড়াও আরও সিমটম হতে পারে, যেমন বুকে চাপ ধরে থাকা, বুকে সাঁই সাঁই করে আওয়াজ হওয়া, কর্মক্ষমতা কমে যাওয়া, এগুলো সবই হচ্ছে হাঁপানির আন্ডারেই পড়ে। আর শ্বাসকষ্ট শুধুমাত্র একটা সিমটমের মধ্যে। এবার শ্বাসকষ্টটা শুধুই যে হাঁপানির জন্য হবে সেরকম না, আমাদের নর্মালি যে শ্বাসনালীটা আছে সেটা হচ্ছে প্রচণ্ড সেনসিটিভ বাইরে যে এয়ার পলিউশন এগুলোর প্রতি। তো খুব বেশি যদি কোথাও পলিউশন বেড়ে যায়, সেই পলিউটেন্টগুলো এসে আমাদের শ্বাসনালীতে গিয়ে এফেক্ট করে, অ্যালার্জি তৈরি করে বা ব্রঙ্কোকনস্ট্রিকশন করে শ্বাসকষ্ট পরিবর্তিত করতে পারে। তো দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। আচ্ছা, তার মানে এই যাদের এই শ্বাসকষ্ট থাকে তারা অন্যান্য রোগেও শ্বাসকষ্ট হতে পারে। তাহলে এই শ্বাসকষ্ট শীতকালের সঙ্গে কিভাবে রিলেটেড এবং তারা কিভাবে সাবধান থাকবে সেই আগের মতোই যে প্রিকশনসগুলো বললেন? মোস্টলি একটা জিনিসের যেটাকে বলে হচ্ছে কোল্ড ইনডিউস ব্রঙ্কোকনস্ট্রিকশন। এটাতে যেটা হচ্ছে ঠান্ডা হাওয়া ইটসেলফ হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর যেটা আমাদের শ্বাসনালীতে শ্বাসকষ্ট প্রডিউস করতে পারে। ব্রঙ্কোকনস্ট্রিকশন মানে শ্বাসনালী যদি নর্মালি ধরুন এরকম থাকে, ঠান্ডা হাওয়া গেলে কিছু রিসেপ্টর থাকে, সেটা স্টিমুলেট হয়ে এটা অটোমেটিক্যালি সাইজে ছোট হয়ে যায়, কারণ এটাতে বডি একটা মানে শ্বাসনালীটা হ্যাঁ, কারণ এটা বডির হচ্ছে একটা ডিফেন্সিভ মেকানিজম। আচ্ছা, সেইভাবে এটা আর কি হয়। আচ্ছা, এবার আসি যে জায়গাটায় যে এই নিউমোনিয়ার সঙ্গেও শীতকালের তো একটা অদ্ভুত যোগাযোগ, মানে এটা অনেকে মনে করেন বছরের আর 8-9 মাস নিউমোনিয়া না হলেও শীতকালে হবেই। তো চিকিৎসক হিসেবে একজন চেস্ট মেডিসিন দেখুন, যেটা হয় যে উইন্টারে আমাদের ওভারঅল লোকাল যে ইমিউনিটি থাকে সেটা কমে যায়। সেকেন্ড হচ্ছে যেটা কোল্ড ইনডিউস ব্রঙ্কোকনস্ট্রিকশন বললাম, যাতে আমাদের শ্বাসনালীটা ছোট হয়ে যায়, সেটাও হয়। এর জন্য মেনলি যেটা হয় যে ভাইরাল ইনফেকশনের চান্স বেড়ে যায়, পার্টিকুলারলি রাইনো ভাইরাস, রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলোর হচ্ছে চান্স বেড়ে যায়। আরও বেশি বেড়ে যায় যাদের হচ্ছে অলরেডি স্ট্রাকচারাল লাং ডিজিজ আছে, মানে ধরুন যাদের আগে খুব খারাপ যাদের কোভিড হয়েছিল তার জন্য কিছু স্ট্রাকচার লাং ডিজ রয়ে গেছে, আইএলডি পেশেন্ট মানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজ পেশেন্ট, এনাদের বেশি হয়, বা কারো যদি টিবি হয়ে গিয়ে লাং ক্ষতবিক্ষত হয়ে গেছে তাদের আরও বেশি হওয়ার চান্স থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে যারা টিবি পেশেন্ট তাদেরও তো এই শীতকালটা বোধহয় খুব মারাত্মক তাদের জন্য হতে পারে? সব সময় নয়, যাদের ধরুন আর্লি স্টেজে টিবিটা ধরা পড়েছে এবং তার কমপ্লিট চিকিৎসা নিয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন, তাদের লাংটা একটা নর্মাল মানুষের লাংয়ের কাছাকাছি বলা যেতে পারে। কিন্তু যাদের ধরুন টিবির জন্য লাঙে অনেকটা ক্ষতি বা ক্ষয় হয়ে গেছে, অনেকটা সেটার জন্য লাঙে ইরিভার্সেবল ড্যামেজ হয়ে গেছে, যেটা পরে ওষুধ দিয়ে ঠিক করা যায়নি, তাদের কিন্তু সমস্যা হবেই। মানে যে কোনো কারণে যদি লাঙে কোনো স্ট্রাকচারাল ড্যামেজ হয়ে যায়, মানে লাঙের যেটা পরিকাঠামো তাতে যদি কোনো পরিবর্তন আসে, তাহলে কিন্তু লাং আর ঠিকঠাক করে ফাংশন করতে পারবে না, মানে কর্মক্ষমতাও কমে যাবে, সেই ক্ষেত্রেই হতে পারে সমস্যা। ম্যাডাম, এই যে অ্যাস্থমা, শ্বাসকষ্ট, হাঁপানি, নিউমোনিয়া,
এই চারটের ক্ষেত্রেই জানতে চাইবো, এই চারটে কি ছোঁয়াচে রোগ? বাড়ির একজনের হলে বাকিদেরও হবে? অ্যাসমা তো মেনলি জেনেটিক কন্ডিশন, বেশিরভাগ ক্ষেত্রে ওই অ্যালার্জি বা জেনেটিক কন্ডিশনটা তো ফ্যামিলি পরম্পরায় আসতে থাকে। সিওপিডি কিছুটা ফ্যামিলিয়াল হতে পারে, মানে বংশ পরম্পরা আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা স্মোকিং ইনডিউসড বা পলিউটেন্ট, বা যেখানে কাজ করছেন সেখানে যদি খুব বেশি পলিউশন বা এমন কোনো পদার্থ থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার ফুসফুসের সমস্যা করছে, তার থেকে হয়। তো এই দুটো কোনো মতেই ছোঁয়াচে নয়, বাট এটার কিন্তু ফ্যামিলি পরম্পরায় পাসিং হওয়ার একটা চান্স থাকে, মেনলি অ্যাজমাটা। নিউমোনিয়াটা অবশ্যই ছোঁয়াচে, কারণ যে কোনো রকমের ইনফেকশন, সেটা ভাইরাল হোক বা ব্যাকটেরিয়াল হোক, অবশ্যই ছোঁয়াচে। আচ্ছা, এই শীতকালে সর্দি, কাশি, হাঁচি, মানে এটা খুব বেশি দেখা যায়, তো এটার কারণ কি সত্যি ঠান্ডা, না এটা পেশেন্টের উপর ডিপেন্ড করে যে তার এই সমস্ত সমস্যা আছে বলেই শীতকালে এগুলো তাদের ধরে? কারণ সবার তো হয় না। অ্যাকচুয়ালি দুটোই। যদি একটা পেশেন্টের অ্যালার্জি থাকে, তাহলে তার এই যে সর্দি, কাশি, হাঁচি, এগুলো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বেড়ে যায়। কিন্তু আরেকটাও জিনিস আছে, যেটা বললাম আপনাকে, কোল্ড ইনডিউসড ব্রঙ্কোকনস্ট্রিকশন বা কোল্ড ইনডিউসড কাফ, তো বা পলিউটেন ইনডিউসড কাফ। তো এই জিনিসটাও এক্সিস্ট করে, যেটা হচ্ছে যে স্বাভাবিক সময় ধরুন অতটা হলো না, কিন্তু শীতকালে যেহেতু পলিউশন বা পলিউটেন্টগুলো আমাদের গ্রাউন্ড লেভেলের কাছে জমা হয়ে যায় এবং ওই স্মগ তৈরি করে, এই স্মগটা আমাদের রেসপিরেটরি যে এপিথিলিয়াম থাকে সেখানটা ইরিটেশন তৈরি করে। সেই ইরিটেশনের কারণে এই সর্দি, হাঁচি, কাশি এগুলো হতে পারে। সেটা অলওয়েজ রিলেটেড টু অ্যাজমা বা অ্যালার্জি সেরকম নয়। আচ্ছা, এই শীতকালে ঠান্ডা লাগা, সর্দি, কাশি, হাঁচি, আবার অ্যালার্জি মানে তো শুধু স্কিনের অ্যালার্জি নয়, সেটা আবার হাঁচি, কাশি, সর্দিও হতে পারে। তাহলে এই যে কাশি, সর্দি, হাঁচি, এটা ডিফারেন্সিয়েট করা, মানে এটা তো সাধারণ মানুষের পক্ষে মুশকিল। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, শীতকালে যদি এটা অ্যালার্জির ক্ষেত্রেও হয়, বাড়ির লোক বলে যে ঠান্ডা লাগিয়েছিস, কানে রুমাল বাঁধিস নি, এবার ঠান্ডা লাগিয়েছিস নে বোঝ, তারা মোটামুটি সর্দি, হাঁচি, কাশির একটা ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে দোকান থেকে খেতে থাকে। এটা কতটা মারাত্মক আর কীভাবে বুঝবো? এটা খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে যদি এটা একটু অ্যাডভান্স স্টেজে হয়। ইনিশিয়ালি যদি কম স্টেজে হয় অতটাও সমস্যা হয় না, বা যতটা বয়স বাড়ে, রোগের সিভিয়ারিটি বাড়ে, তত বেশি সমস্যা আসতে পারে। এবার অ্যালার্জিক ভার্সেস নন অ্যালার্জিক কাফ বুঝবো কীভাবে? অ্যালার্জিক কাফ সত্যি কথা বলতে গেলে মানে ইন অল প্র্যাকটিক্যাল পারপাস বোঝায় হচ্ছে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। কারণ অ্যাজমা হচ্ছে বেসিক্যালি একটা, বেশিরভাগ ক্ষেত্রে একটা অ্যালার্জিক ডিজিজ। এবার যে কাশিটা ধরুন অনেক কিছুতে সারছে না, হয়েই চলেছে, আপনি অ্যান্টি অ্যালার্জিক খাচ্ছেন, কমছে না, এবার উইন্টারেই আসে বা সিজনাল চেঞ্জে আসে, কিন্তু ওটাতে বুকে অত সাঁই আওয়াজ বা বাকি অ্যাজমা সিমটম নেই, সেটা কিন্তু কাফ ভেরিয়েন্ট অ্যাজমা হলেও হতে পারে। আর যেটা আপনি বলছেন যে নন অ্যালার্জিক কাশি, সেটা হচ্ছে শুধুমাত্র ওই যখন যে সময় পলিউশন বেড়ে যাচ্ছে বা কোনো পার্টিকুলার রিস্ক ফ্যাক্টর থাকছে তখনই বাড়ছে। যেমন ধরুন পলিউশন খুব বেশি হলো, বা উইন্টার এলে যে কোল্ড ইনডিউস ব্রঙ্কোকনস্ট্রিকশন অ্যান্ড কাফ, এই জিনিসটা হলো শুধু তখনই হবে। এটা মানে অ্যাকচুয়ালি বুঝতে গেলে আপনাকে আপনার ফিজিশিয়ানের কাছে যেতে হবে, যিনি চেস্ট মেডিসিনে, তারা একটা টেস্ট করে দেখবেন। সেটা হচ্ছে স্পাইরোমেট্রি বা ইম্পালস অসিলোমেট্রি, এটা হচ্ছে আরও অ্যাডভান্স টেস্ট। এটাতে করে বোঝা যায় যে অ্যাকচুয়ালি অ্যাসমা জিনিসটা আছে কি নেই। ব্রঙ্কোডাইলেটের রেসপন্সিভনেস আমাদের দেখতে হয়, মানে প্রথমে একটা টেস্ট করা হয় উইদাউট এনি ইনহেলার, তারপর আমরা একটা মেডিসিন দিই ইনহেলার দ্বারা 15-20 মিনিট পরে দিয়ে টেস্ট করে দেখি যে এটাতে কোনো রেসপন্স হচ্ছে কি হচ্ছে না। যদি দেখা যায় যে যেটা আমাদের ভ্যালু মানে FEV1 ভ্যালু, সেটা যদি বা FVC ভ্যালু যদি 12% অ্যান্ড 200 ml কম্পেয়ার টু বেস লাইন যদি সেটা বেড়ে গিয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ডায়াগনোসিস অফ অ্যাসমা। তো সেইটা তো আপনাকে ফিজিশিয়ানের কাছে গিয়েই বুঝতে হবে, আর প্রপার টেস্টিং করার পরেই বুঝতে হবে। বাট আপনি এটা এমনিই বুঝতে পারবেন, কারণ কিছুটা হলেও, কারণ যার এই বারবার করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে, প্রতিটা সিজনেই চেঞ্জ হচ্ছে, প্রতিটা একটুখানি কিছু ডিসফ্যাক্টর হলেই এদিক ওদিক হয়ে যাচ্ছে, তারই অ্যালার্জিক, আনলেস প্রুভেন আদারওয়াইজ। হ্যাঁ, মানে ওই শীতকালের সর্দি কাশি বলে বসে থাকলে চলবে না। মানে এটা খুব ভালো বোঝার উপায়, আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে প্রত্যেকটা মরশুম সিজন চেঞ্জেই যখন আমার এটা হচ্ছে, তার মানে এটা আমার ঠান্ডা লাগানো নয়, এটা তখন সামথিং রং, যেটা আমাকে চিকিৎসকের কাছে যেতে হবে। আচ্ছা ম্যাডাম, এটা আমরা অনেকেই বলে থাকি অ্যালার্জির ওষুধ দীর্ঘদিন খাস না, নার্ভের সমস্যা হবে, তো এটা আপনারা কি মানেন? মানে বলেন। এটা একদম সত্যি কথা। আমাদের জিনা গাইডলাইনেও এখন এটার আগেনস্ট একটা ব্ল্যাক বক্স ওয়ার্নিং দেওয়া হয়েছে এই ড্রাগটার বিরুদ্ধে, সেটার নাম হচ্ছে মন্টেলিউকাস্ট।
মন্টেলিউকাস কখনো বেশি দিন টানা খেতে নেই, সেটাতে হচ্ছে নিউরোসাইকিয়াট্রিক এফেক্ট হতে পারে। নিউরোসাইকিয়াট্রিক এফেক্ট মানে কি, তাতে পেশেন্টের ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, এমনকি সুইসাইডাল যে টেন্ডেন্সি সেটাও বাড়িয়ে দিতে পারে। তো মন্টেলিউকাস ওষুধটি কখনই উইদাউট সুপারভিশন খাওয়া উচিত না। লিভোসেট্রিজিন বা আদার যে অ্যান্টিহিস্টামিনিক গ্রুপের যে ড্রাগগুলো আছে সেগুলোও ক্ষতিকারক লং টার্ম খেলে। এখন নতুন বেরিয়েছে বিলাস্টিন, যেটা অতটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে পেনিট্রেট করে না বলে সাইড এফেক্টস কম, বাট তাও কোনো ওষুধই উইদাউট সুপারভিশন বেশি দিন খাওয়া বা ডাক্তারকে না দেখিয়ে নিজে সেলফ মেডিকেশন করা কিন্তু খুবই হার্মফুল হতে পারে। তাহলে মানুষ তো অ্যালার্জিতে হেঁচে কেসে সর্দিতে মরে যাবে, তাহলে করবেটা কি? না, সেটা এরকম ব্যাপারটা নয়। যদি আপনি প্রপারলি নিজের কন্ডিশনটাকে ইভ্যালুয়েট করান একটা অ্যাপ্রোপ্রিয়েট স্পেশালিস্ট দ্বারা, তাহলে উনি সেইভাবে আপনাকে গাইড করতে পারবেন। মানে অন্য ওষুধও আছে? অন্য ওষুধও আছে। এখন অ্যাকচুয়ালি একটা নতুন থেরাপিও বেরিয়েছে, সেটাকে বলা হচ্ছে অ্যালার্জেন ইমিউনোথেরাপি। এটা কি ওষুধ খেতে হবে না? না, বাট ইনজেকশন নিতে হবে। ওরে বাবা, সেটা তো আরো মারাত্মক। না না, একদমই মারাত্মক না, ওটা হচ্ছে অনেকটা ইনসুলিনের মতনই কনসেপ্ট। সেটাতে যেটা হয় যে ফার্স্ট হচ্ছে আমরা একটা স্কিন প্রিক টেস্ট করি। দেখুন, অ্যালার্জি দু টাইপের টেস্ট হয়, একটা ব্লাডের টেস্ট, একটা স্কিনের টেস্ট। স্কিন টেস্টটা অলওয়েজ সুপিরিয়র, মানে অলওয়েজ ব্লাড টেস্টের থেকে ভালো, কারণ স্কিন টেস্ট আপনার কারেন্ট যে সেন্সিটাইজেশনগুলো, মানে অর্থাৎ যার যার বিরুদ্ধে আপনার অ্যালার্জি হতে পারে সবচেয়ে বেশি ভালোভাবে সেই স্কিন টেস্টই আপনাকে বলতে পারে। সেই স্কিন টেস্টের রেজাল্টটা পেয়ে আপনার যা যা সমস্যা আছে সেইটার সঙ্গে আমরা হিস্ট্রি করে ট্যালি করাই যে আপনার কী কী সমস্যা আছে, তার সাথে স্কিন টেস্টের রেজাল্ট এই করিয়ে তার বিরুদ্ধে একটা থেরাপি দেওয়া হয়, অ্যালার্জেন ইমিউনোথেরাপি। এবার এই অ্যালার্জেন ইমিউনোথেরাপি একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ এই হাঁচির আর কাশি মানে অ্যাসমা ধরুন সবচেয়ে বেশি ভালো কাজ করে। কিন্তু যাদের চামড়ার অ্যালার্জি আছে, স্কিনের অ্যালার্জি আছে বা চোখের অ্যালার্জি আছে, সেগুলোর বিরুদ্ধে অতটা ভালো কাজ করে না। তো সেই সাপেক্ষে আর কি আমাদের সেটাকে ইন্টারপ্রেট করে চিকিৎসা দিতে হবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ইমিউনোথেরাপিটা 3 থেকে 5 বছর মিনিমাম দিতে হয়। সেটাতে অলমোস্ট 60 to 70% ইন সাম কেসেস, যদি ধরুন বাচ্চা ছোট থাকে, খুব ছোট বাচ্চাকেও দেওয়া যায় না 6 বছরের নিচে, তারপর থেকে ওটাই রেকমেন্ডেড যে দেওয়া যেতে পারে। অনেকটা 80 to 90% কেসেসেও অনেক সময় দেখা যায় যে অ্যালার্জিটা প্রায় চলেই গেছে। তো এটা এখন একটা বেশ এমার্জিং থেরাপি। আরও একটা আছে, এটাকে হচ্ছে সাবকিউটেনাস ইমিউনোথেরাপি, যেটা বললাম ইনজেকশন নিতে হয় উইকে একটা করে, একদমই অল্প ডোজে, যেমনভাবে ইনসুলিন নেয় ওরকমই সেম, একদম অল্প, ওরকম ইনসুলিন সিরিঞ্জ দিয়েই নিতে হয়। আরেকটা আছে হচ্ছে সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি স্লিট, সেটা এখনও জিনা ফুললি আমাদের রেকমেন্ডেশনে আনেনি। কয়েকটা জায়গায় বলেছে যে হাউস ডাস্ট মাইট, মানে যেটা হচ্ছে আমাদের বিভিন্ন কার্পেট বলুন বা হচ্ছে বিভিন্ন কোনায় যে ধুলোটা জমে থাকে, যে ডাস্টটা থাকে, হ্যাঁ, তার মধ্যে কিছু পোকা থাকে, সেটাকে বলা হচ্ছে হাউস ডাস্ট মাইট। সেই হাউস ডাস্ট মাইটের বিরুদ্ধে অ্যালার্জিটা হয় অ্যাকচুয়ালি। তো আমাদের যে গাইডলাইন আছে জিনা, সে বলছে যে হাউস ডাস্ট মাইটের বিরুদ্ধে স্লিটটা দেওয়া যেতে পারে, বাট ইন্ডিয়াতে এখনো ওয়াইডলি অ্যাভেলেবেল নয়, সেটার বিরুদ্ধে এখনো অবধি এই সমস্ত রিসার্চ চলছে। আপনি যেটা বলেন এটা আমরা খালি চোখে দেখতে পাই না, তাই তো? একদমই দেখতে পাবেন না, কিন্তু দেখবেন যাদের সেই প্রবণতাটা থাকে বা সেন্সিটাইজেশন থাকে, তাদের ওই ধুলো ঝাড়লেই বা রাত্রিবেলা শুতে গেলে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে হাঁচিটা শুরু হয়ে যায়, তাদেরই বুঝতে হবে যে এই সমস্যাগুলো তাদের থাকতে পারে। বা একটাও জিনিস বুঝতে পারবেন যে খুব পুরনো একটা লাইব্রেরিতে গেলেন, অনেক পুরনো বই আছে, ওটাকে একটু টেনে বার করলেন, হাঁচি শুরু হয়ে গেল। বা অনেকদিন একটা কাবার্ডে জামা কাপড় রাখলেন, খুললেন, হাঁচি শুরু হয়ে গেল। এগুলোই হচ্ছে সিমটম যে আপনার হাউস ডাস্ট মাইটের সেন্সিটাইজেশন আছে এবং আপনার অ্যালার্জেন ইমিউনোথেরাপি মানে অ্যাজ পার আপনার রিপোর্ট দেখে ট্যালি করে অবশ্যই যে ভালো কাজ করতে পারে। বাহ, মানে এটা খুব আপগ্রেডেড হয়েছে। হ্যাঁ, এটা এখন নতুন। এক্ষেত্রে আমাদের নার্ভের বা এই ধরনের সাইড এফেক্টের না, এগুলোর কোনো রকম সাইড এফেক্টে তেমন নেই, কারণ এটা সাবকিউটেনিয়াসলি দিচ্ছি আমরা ইনজেকশনে, মানে একদম চামড়ায় তুলে জাস্ট চামড়ার তলায় দিচ্ছি, ওটাতে ওরকম সাইড এফেক্ট কিছু হয় না। আচ্ছা, তার মানে এই যে খাবার থেকে ছাড়াও এই এতগুলো কারণ অ্যালার্জির নিশ্চয়ই, তো আপনারা অনেক ক্ষেত্রে বলে থাকেন এই যে ডিম, বেগুন, চিংড়ি মাছ, আরও এরকম অনেক খাবার আছে, এগুলো থেকেও তার মানে অ্যালার্জি হয় এবং এটা ছাড়াও অ্যালার্জি হয়? একদম, ওটা তো শুধুমাত্র ফুড অ্যালার্জি, যেটা ডিম, বেগুন, চিংড়ি মাছ। এছাড়াও যেরকম যে আমরা শ্বাস নিতে কষ্ট, যেটা অ্যাসমা, ওটাও তো একটা টাইপের অ্যালার্জি। নাকে যেটা হাঁচি কাশি, ওটা অ্যালার্জিক রাইনাইটিস। দেখবেন প্রতিটা রোগের সামনে একটা অ্যালার্জিক লেখা থাকে, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক অ্যাসমা, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, সবই কিন্তু অ্যালার্জি স্পেকট্রামের মধ্যেই পড়ে, মানে এগুলো তার শাখা প্রশাখা। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, একটা কথা মাথায় এলো, তাহলে নাক ডাকাও কি কোনো রকম অ্যালার্জি?
দেখুন দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে তাদের নাকের যে লোকাল ডিফেন্স সিস্টেম যেটা নাকের মধ্যে, সেটাকে বলা হচ্ছে টার্বিনেট, সেই টার্বিনেট বড় হয়ে যায় যাদের অ্যালার্জি সমস্যা থাকে। এবার টার্বিনেট বড় হলে কি হবে, হাওয়া যাওয়ার যে রাস্তাটা সেটা সরু হয়ে যাবে। মানে এইটা যদি ধর নাকের যাওয়ার জায়গা থাকে, এখানে যদি একটা এত বড় টার্বিনেট বড় হয়ে থাকে জিনিস, তাহলে নেট হাওয়া যাওয়ার রাস্তাটা কম। এবার যখনই একটা সরু জায়গার মধ্যে দিয়ে ফোর্সফুলি বা জোর করে হাওয়া যাবে, তখনই হচ্ছে আওয়াজ প্রডিউস হবে, সেটাই নাক ডাকা। তো এটা অ্যালার্জির জন্য হতে পারে। আরেকটা কারণ হতে পারে যাদের ধরুন ওজনটা একটু বেশির দিকে, বা যাদের হচ্ছে একটুখানি মাসেলের স্ট্রেংথটা কম আছে, ঘুমোলেই জিভ উল্টে যায় বা রেসপিরেটরি মাসেলগুলো ক্লোজ হয়ে যায়, ঠিক আছে, সেই সব পেশেন্টদের হচ্ছে একটা রোগ হতো, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তার জন্যও নাক ডাকা হতে পারে, সেটা নট নেসেসারিলি রিলেটেড টু অ্যালার্জি। তাহলে কোন নাক ডাকাটাই আবার হার্ট অ্যাটাক হতে পারে? দুটোতেই হার্ট অ্যাটাক হতে পারে। যখনই হচ্ছে আপনার অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে বডিতে ডিউ টু এনি রিজন, এই অ্যালার্জিক রাইনাইটিসের জন্য হোক বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য হোক। যদিও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে এর হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা বেশি, কারণ নর্মালি যখন পেশেন্ট জেগে আছেন সেই সময় অক্সিজেন স্যাচুরেশনের সমস্যা হচ্ছে না, কিন্তু যখনই ঘুমোচ্ছেন তখনই হচ্ছে ওনার এয়ারওয়েটা ওপরের যে শ্বাসনালীটা সেটা কোল্যাপস করে যাচ্ছে, দিয়ে সাডেনলি অক্সিজেন স্যাচুরেশন একটা কমে যাচ্ছে, সেইটাতেই বডির যেটা ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স, যে নিজেকে বাঁচাতে হবে, সেই রেসপন্সটা অ্যাক্টিভেট হচ্ছে, সে ঘুম থেকে পেশেন্টকে তুলে দিচ্ছে, দিয়ে আবার স্যাচুরেশনটা উঠে যাচ্ছে। এই যে সিম্প্যাথেটিক রেসপন্স, মানে যেটার জন্য আর কি ঘুমটা ভেঙে গিয়ে অক্সিজেন স্যাচুরেশনটা বাড়ছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি মানে আলটিমেটলি হার্ট অ্যাটাকের চান্সগুলো বাড়িয়ে দেয়। হার্ট অ্যাটাক বলে শুধু না, হার্ট অ্যাটাক, প্রেশার, সুগার, ওজন বাড়ানো, সকালবেলা এক্সেসিভ ঝিমুনি হওয়া, মুড আর যে প্রচণ্ড ইরিটেটেড হয়ে থাকা, ডিপ্রেসড হয়ে থাকা, অ্যাংজাইটি, সবই কিন্তু এটার থেকে হতে পারে। এবার এটা অ্যালার্জিক রাইনাইটিসেও হতে পারে, যে নর্মাল টাইমে যখন ঘুমোচ্ছে তার নাকটা মোটামুটি হয়তো খোলা আছে, ইনফিয়াটারমেন্ট হাইপারট্রফি হলেও রাত্রিবেলায় অ্যালার্জির জন্য এই যে কনজেশনটা আরও বেশি বেড়ে গেল, নাকটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, তখন সে হয়তো মুখ দিয়ে ব্রিথ করছে, হয়তো গলায় টনসিলটাও ফুলে আছে, সেটা দিয়েও ব্রিথ করতে অসুবিধা হচ্ছে, তখন তার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে। আচ্ছা, তো এটা ট্রিটমেন্ট কি কোনো রকম কোনো অপারেশন সার্জারি নাকি মেডিসিনে ঠিকঠাক হয়ে যায়? যদি অ্যালার্জিটা বলেন, অ্যালার্জি তো আপনি সার্জারি করাতে পারেন, রেকমেন্ডও করা সার্জারি, কিন্তু যদি অ্যালার্জির যে সোর্সটা সেটাকে যদি আমরা ট্রিট না করি, তাহলে তো আবার জিনিসটা ফেরত চলে আসবে, কারণ যেটার জন্য প্রবলেম হচ্ছে সেটাকে আমাদেরকে আগে ট্রিট করতে হবে। এই সব কেসেই অ্যালার্জি ইমিউনোথেরাপি যেটা বললাম, ওটা তো অ্যাকচুয়ালি সোর্সকে ট্রিট করার বিরুদ্ধে কাজ করে, তখন সেই সব কেসে অ্যালং উইথ সার্জারি অ্যালার্জি ইমিউনোথেরাপি দিলে ভালো কাজ করে। আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেটা, এটা হচ্ছে মেন হচ্ছে ওয়েট লস, যদি রেসপিরেটরি মাসেলে কিছুটা এক্সারসাইজ করা যায় সেটা, আর তাছাড়া হচ্ছে সিপ্যাপ বলে একটা থেরাপি থাকে, মানে দেখবেন হয়তো আইসিইউতে অনেক পেশেন্টে যাদের শ্বাস নিতে কষ্ট হয়, একটা মেশিন দিয়ে বাইরে থেকে একটা মুখের উপর একটা মাস্ক এখানে দিয়ে দেওয়া হয়, সেই মেশিনটা একটা বাইরে থেকে হাওয়া দেয়, সেই হাওয়াটার জন্য একটা প্রেশার প্রডিউস হয়, সেই প্রেশারে হচ্ছে শ্বাসনালীটা খোলা থাকে এবং হাওয়া চলাচল ঠিকঠাকভাবে হয়। এখানেও সিমিলারলি এটাকে বলে হচ্ছে সিপ্যাপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এইটা দিয়ে রাখলে কি হয়, রাত্রিবেলা যখন বা দিনের বেলা যখনই পেশেন্ট ঘুমোচ্ছে, তখন তার যে রেসপিরেটরি সিস্টেম, মানে যে শ্বাসনালীটা যে বন্ধ হয়ে যাচ্ছে, কোল্যাপস হয়ে যাচ্ছে, সেইটাকে আটকানোর জন্য এই পজিটিভ প্রেশার দিয়ে রাখলে কি হচ্ছে, এটা খোলা থাকছে, তাহলে যে বারবার করে যে অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া, ঘুম থেকে ওঠার এই যে প্রবলেমগুলো, সেগুলো আর হচ্ছে না। বাট এগুলো সবই হচ্ছে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। যেই আপনি সিপ্যাপ থেরাপি বন্ধ করে দেবেন, ওই সঙ্গে সঙ্গে কিন্তু আবার সমস্যা ফেরত চলে আসতে পারে। তো তাই জন্য ওয়েট লস এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আর এখন আরও একটা নতুন ড্রাগ বেরিয়েছে, তাকে বলা হচ্ছে টিরজেপ্যাটাইড। এটা নিয়ে প্রচণ্ড দেখবেন যে ডায়াবেটিসের সেগমেন্টে প্রচণ্ড বেশি একটা মানে ক্রেজ চলছে, কারণ এটা হচ্ছে ওয়েট লসেও সাপোর্ট করে, আর শুধু ওয়েট লস বলে না, এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতেও এটাই বেনিফিশিয়াল। আচ্ছা, এবার সেটা ইন্ডিয়াতে ফুললি ফাংশনাল হতে আর আসতে একটু টাইম লাগবে। এই টিরজেপ্যাটাইড আর এই সিপ্যাপ আর ওয়েট লস, এটা ছাড়া আরও কিছু আছে থেরাপি, যেমন ধরুন যাদের কম সমস্যা, তো কি হয়, যাদের ধরুন আমাদের যেই থুতনি মানে ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলটা কিছু জন একটু পেছনের দিকে থাকে, তাতে কি হয় যে জিভের থাকার মানে টাঙের স্পেসেরটা অভাব হয়ে যায়, এবং সেই জন্য আর কি সমস্যা হয়। তো তাদের যে ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইস, মানে কোনো একটা জিনিস দিলাম, দিয়ে আমার এটাকে থুতনিটাকে সামনের দিকে টেনে রাখলো যাতে টাংটা পেছনে উল্টোতে না পারে, তখন হচ্ছে মাইল্ড কেসেসে কাজ হতে পারে। আদারওয়াইজ কিছু ক্ষেত্রে যাদের ধরুন সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া আছে, মানে ধরুন হার্ট ফেলিয়ার আছে, হার্ট কাজ করছে না, সেই হার্টের প্রবলেমের জন্য ব্রেনে অক্সিজেন ঠিকঠাক পৌঁছচ্ছে না, সেখান থেকে একটা মিসম্যাচের জন্য
এই শ্বাস নেওয়ার সমস্যাটা হচ্ছে। এরকম কিছু কেসে হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ স্টিমুলেশন, মানে জিভকে যে নার্ভটা সাপ্লাই দেয় সেই নার্ভটাকে ডাইরেক্টলি স্টিমুলেট করে রাখা। এরকম আরও অনেক থেরাপি আছে, কিন্তু বেস্ট হচ্ছে যে যদি অবস্ট্রাকটিভটা শুধু আমরা বলি, মানে যেটাতে জিভ উল্টে যাচ্ছে, শ্বাসনালী কোল্যাপস হয়ে যাওয়ার জন্য ওই ওয়েট লস, সিপ্যাপ আর যেটা বললাম ড্রাগ বেরিয়েছে টিরজেপাটাইড। আপাতত এটুকুই। এতটা শুনে আমার এটাই মনে হলো যে এত মনে রাখেন কি করে। ম্যাডাম একটা কথা মাথায় এলো যে এই নাক ডাকার ক্ষেত্রে যে এই হার্ট অ্যাটাক, এটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু কোনো কোনো পেশেন্টে দেখা যায় যে তারা এই যে দিনের বেলায় ঝিমুনি বললেন না, ওটা থেকে যে অনেকে দেখি যে মেট্রোতে, ট্রেনে বা কোথাও একটু জায়গা পেলে সেখানে বসে বসেই ঘুমিয়ে পড়ছে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছে, মানে এটাও কি কোনো একটা এই ধরনের রোগেরই সিমটম? একদম, সেই পেশেন্টের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে। এছাড়াও হচ্ছে নার্কোলেপসি বলে আরেকটা রোগ আছে, যেখানে পেশেন্ট যেখানেই থাকবে সেখানেই হচ্ছে মানে ইমিডিয়েটলি প্রায় ঘুমিয়ে পড়তে পারে। অনেক সময় হয় দেখবেন পেশেন্টরা বলছে যে হঠাৎ করে বডির যে আমি যে দাঁড়িয়ে আছি সেই যে দাঁড়ানো যে ক্যাপাসিটি হঠাৎ করে চলে গেল, পেশেন্ট হঠাৎ করে পড়ে গেল, এরকমও হতে পারে। এটাকে বলা হচ্ছে নার্কোলেপসি, টাইপ 1 নার্কোলেপসি। তো এই সব পেশেন্টদের আর কি একটা স্লিপ স্টাডি বলে একটা হয়, যেটাতে হচ্ছে ঘুমের আর কি একটা স্টাডি, একটা পেশেন্টকে একটা স্লিপ ল্যাবে নিয়ে গিয়ে বা যদি সেটা সম্ভব নয় তার নিজের বাড়িতেই ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে ওভারনাইট মনিটর করা যে তার যে শ্বাসনালী আছে সেটা কি রাতে কোল্যাপস করছে কিনা, অক্সিজেন কতটা ড্রপ করছে, আর তার মুভমেন্ট কীরকম থাকছে, মুভমেন্টটা চেঞ্জ হলে তার স্যাচুরেশন যেটা আছে সেটা ঠিক থাকছে কিনা, দিয়ে বিভিন্ন রকম ইন্ডিসেস আছে, যেমন ধরুন অ্যাপনিয়া, হাইপোপনিয়া ইন্ডেক্স, অক্সিজেন ডিস্যাচুরেশন ইন্ডেক্স, এগুলো প্লাস হচ্ছে মাল্টিপল স্লিপ লেটেন্সি টেস্ট বলে একটা জিনিস হয়, যেটা নার্কোলেপসির জন্য আমরা করতে পারি। তো এরকম অনেকগুলোই আছে। আর এটাকে বলা, যেটা আপনি বললেন সিমটম, এটা হচ্ছে এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস। এটা কজ অনেক কিছুই হতে পারে, তো পেশেন্টকে অবশ্যই এটা ইভ্যালুয়েট করে নেওয়াটা খুব জরুরি, নাহলে অবহেলাও মারাত্মক হতে পারে। একদম, নালে পেশেন্ট হয়তো অত খেয়াল করে না, বলে যে হ্যাঁ আমার তো দিনের বেলা ঘুম পায়, হ্যাঁ আমি তো রাতে নাক ডাকি, তো জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সিরিয়াস, কারণ এটা থেকেই আলটিমেটলি সুগার, প্রেশার, হার্ট অ্যাটাক, যেটা সাডেন হার্ট অ্যাটাক, এমনকি স্ট্রোক আর ডিপ্রেশন, অ্যাংজাইটি সব কিছু হতে পারে। তাহলে বুঝলেন তো, এতদিন যারা এটাকে অবহেলা করতেন যে ও রাত্রে ঘুম হয়নি তো তাই একটু দিনে ঝিমোচ্ছি, বিষয়টা কিন্তু এতটাও হালকাভাবে নেওয়ার নয়। আচ্ছা, আরেকটা বিষয় এলো এই শীতকালে কনস্টিপেশনের সঙ্গে এই শীতকাল, এটার কি কোনো যোগাযোগ আছে? হ্যাঁ অবশ্যই, শীতকালে একটা আমাদের টেন্ডেন্সি থাকে আমরা একটু জলটা কম খাই, ঠান্ডা লাগে তো, ঠান্ডা লাগে, জল তেষ্টাও কম পাই, ওভারঅল মিলিয়ে কম হয়। আর সেকেন্ড হচ্ছে আমাদের মোবিলিটিও কমে যায়, মানে আমরা একটু হাঁটা চলাটা কম করি, যেটা হয়তো বসে থাকতে ভালোবাসি, যেটা হয়তো আগে আমরা একটু এক্সারসাইজ করতে বেরোতাম, জগিং করতাম, সেটাও কমে যায়। তো সেইগুলো ফ্যাক্টরের জন্য ওভারঅল আমাদের যে পেটে যে ইন্টেস্টাইন অর্থাৎ গাট, তার যে নড়াচড়া অর্থাৎ মোবিলিটি, সেটা হচ্ছে কমে যায় এবং সেটা থেকেই কনস্টিপেশন শুরু হয়ে যায়। তাহলে একটু জলটা বেশি খেতে হবে, হাঁটা চলা করতে হবে, হ্যাঁ না হলে আবার শীতকালে আরো একটু মানে এতগুলো রোগের সঙ্গে এটাও আবার শুরু হয়ে সেটাও শুরু হয়ে যায়। আর অবশ্যই ফাইবার জাতীয় জিনিস খেতে হবে, নাহলে কিন্তু সেটাতেও কনস্টিপেশন আসতে পারে। আচ্ছা, অনেকেই শীতকালে এই স্নানটাকে গ্যাপ করে দেয় ঠান্ডার চোটে, তো এই শীতকালে স্নান না করলেও চলবে এরকম কারো ধারণা আছে, এটা শরীরের জন্য কতটা মারাত্মক? এটা একদমই ঠিক ধারণা নয় যে শীতকালে স্নান না করলেও চলবে। স্নান হচ্ছে আপনার ওভারঅল বডিকে পরিষ্কার রাখে, তাছাড়াও আমাদের যে থার্মো রেগুলেটরি সিস্টেম, বডি যে একটা টেম্পারেচার মেনটেনেন্স, এগুলোতেও কিন্তু স্নান একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেগুলোতে যদি আপনি না করেন তাহলে এই যে সিস্টেমগুলো, থার্মো রেগুলেটরি সিস্টেম বলুন, নিজেকে পরিষ্কার রাখা, পরিষ্কার না রাখলে সেখান থেকে ইনফেকশন, এই সব কিছুই তো আমাদের বডিকে এফেক্ট করবে। সেই জন্য শীতকাল হলেও চেষ্টা করবেন যাতে অ্যাটলিস্ট রোজ স্নানটা করা যায়। আচ্ছা, আমি না এক জায়গায় এটা শুনছিলাম, শীতকালে কনকনে ঠান্ডা জলে স্নান করলে সাডেন মানে কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলো হতে পারে, মানে এটা কি হয়? এটা অবশ্যই, এটা একদম সত্যি কথা। কেন এটা? যদি খুব বেশি ঠান্ডা জলে স্নান করেন তাহলে হচ্ছে আমাদের ভেগাস হচ্ছে আমাদের 10th ক্রেনিয়াল নার্ভ, হচ্ছে আমাদের হার্টকে সাপ্লাই করে। এবার ভেগাস যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, সে হচ্ছে হার্টের সেটা হচ্ছে কমিয়ে দেয়, তো সেইখান থেকে ভেগাস অ্যাক্টিভেট হয়ে সাডেনলি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, যে খুব বেশি ঠান্ডাতে আমরা স্নান করি বা ঠান্ডা জলে যদি লাগাই। আচ্ছা, তো সেই জন্য একটুখানি স্নান তো করবেন অবশ্যই, বাট কশিয়াসলি, যে একদম কনকনে ঠান্ডা জলে নয়, বা একদম কনকনে ঠান্ডা জায়গায় গেলেও প্রিকশন নিয়ে।
আচ্ছা। গ্র্যাজুয়াল যাতে ওটা টেম্পারেচারটা আপনার বডিতে আসে। মোটামুটি একটা হালকা গরম করে নিয়ে আমরা স্নানটা করতে পারি, কিন্তু স্নানটা মাস্ট, যারা স্কিপ করেন একদম এটা করা যাবে না। আচ্ছা, একটু নিউমোনিয়ার ক্ষেত্রে আরেকটা প্রশ্ন মাথায় এলো, এই যে নিউমোনিয়ায় কাশি আর জ্বর এটা সেরে গেলে মোটামুটি নিউমোনিয়া আস্তে আস্তে কমে যাচ্ছে সেই পেশেন্টের, এটা বাড়ির লোকজনের ধারণা, এটা কি ঠিক ধারণা? দেখুন না, নিউমোনিয়া হচ্ছে একটা আমাদের লাংয়ের লোয়ার রেসপিরেটরি একটা ইনফেকশন, ঠিক আছে? তো এই যে ইনফেকশনটা, এটার মেনলি হচ্ছে যেহেতু সমস্যা হচ্ছে, প্রথমে কাশি হবে, জ্বর হবে। যখন নিউমোনিয়াটা আস্তে আস্তে সারবে তখন ফার্স্টেই কাশি জ্বর এগুলো আস্তে আস্তে চলে যাবে। তো কিছুটা ধারণা ঠিকই যে যদি এই সিমটমগুলো কমে যায় তাহলে নিউমোনিয়া আস্তে আস্তে কমছে, কিন্তু এইটার মানে এটা নয় যে কাশি কমে গেছে, জ্বর কমে গেছে মানে আমি যে অ্যান্টিবায়োটিক থেরাপি আপনাকে যে ডাক্তারবাবু দিয়েছেন সেটা আপনি বন্ধ করে দেবেন, সেটা কিন্তু অবশ্যই করবেন না। কারণ সেটা করলে যেটা হবে যে রেজিস্ট্যান্ট যে অর্গানিজমগুলো, মানে প্রতিটাই তো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা হচ্ছে নিউমোনিয়াটা, ভাইরাসের বিরুদ্ধে কোনো রকমভাবে অ্যাজ সাচ তেমন ওষুধ নেই, বাট ব্যাকটেরিয়া ইনফেকশন সেকেন্ডারিলি টু ভাইরাস হয়েই যায়। তো যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছে ওটা যদি ফুল কোর্স কমপ্লিট আমরা না করি তাহলে যে ব্যাকটেরিয়াটা ওখানে ইনফেক্ট করেছে সে আরও বেশি শক্তিশালী হয়ে যায়, পরবর্তীকালে ওই একই ওষুধে তার বিরুদ্ধে কাজ হয় না, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু অবশ্যই চিকিৎসাটা কমপ্লিট করতে হবে। আচ্ছা ম্যাডাম, এই নিউমোনিয়া, অ্যাজমা বা হাঁপানি, শ্বাসকষ্ট, সিওপিডি এগুলো কোনটা বয়স্কদের রোগ আর কোনটা বাচ্চাদের রোগ? নিউমোনিয়া তো যে কোনো বয়সেই হতে পারে, বাট যেরকম বললাম যে স্ট্রাকচার লাং ডিসঅর্ডার, ফুসফুসে যদি কোনো রকম স্ট্রাকচারের মানে পরিকাঠামোর যে সমস্যা থাকে তাহলে যে কোনো বয়সেই সেটা হতে পারে। অ্যাসমা মেনলি বাচ্চাদের হয়, অ্যালার্জি দ্বারা হয় মেনলি, আর সিওপিডি হচ্ছে একটু বয়স্কদের, মিনিমাম 40 এজের বা মোস্টলি দেখা যায় 50-র ওপরে, যাদের স্মোকিংয়ের হিস্ট্রি থাকে তাদের বেশি দেখা যায়। আচ্ছা, বুকে এই যে ঘর ঘর করে আওয়াজ হওয়া বা কাশির সময়, মানে কারো হয় শুকনো কাশি, কারো হয় খুব কফযুক্ত বুকে ঘর ঘর করে আওয়াজ করা, তো এই ব্রঙ্কাইটিসের সঙ্গে এই সিমটমসগুলোর কি কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, ব্রঙ্কাইটিস তো যে কোনো কারণেই হতে পারে। সিওপিডির তো দুটো পার্ট আছে, একটা হচ্ছে এমফাইসিমা, যেটাদের মধ্যে ফুসফুসের মধ্যে ছোট ছোট জায়গা হাওয়া জমতে থাকে এবং সেটা যখন শ্বাস আমরা ছাড়ি সেটা ফুললি বেরোতে পারে না বলে হাওয়াটা জমতে থাকে প্রতিবার। এবং আরেকটা আছে ক্রনিক ব্রঙ্কাইটিস, যার মধ্যে হাওয়া অতটা জমে না কিন্তু এই যে কফ প্রোডাকশন আর যে কাশি আর তার সাথে যে কফ, যে পাকা পাকা কফ উঠে থাকা, সেই জিনিসগুলো হয়। তো যদি কেউ স্মোকার হয়, তার এরকম সিমটম হয়, তাহলে তাকে কিন্তু অবশ্যই গিয়ে ইভ্যালুয়েট করাতে হবে যে তার ক্রনিক ব্রঙ্কাইটিস আছে কিনা। এছাড়াও বাচ্চাদের একটা হতে পারে, সেটা মেনলি যদিও ব্রঙ্কিওলাইটিস হয়, মানে আমাদের শ্বাসনালীটা প্রথমে তো বড় ট্র্যাকিয়া আছে, তারপর বড়গুলো আছে হচ্ছে ব্রঙ্কাস, একদম ছোটোগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলগুলোকে বাচ্চাদের মেনলি এফেক্ট হয়, সেগুলোকে হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। এগুলোতেও কিন্তু সিমিলার ওই একই রকমই বারবার করে কফ ওঠার এই একই সিমটম হতে পারে। আচ্ছা আচ্ছা, এই বাচ্চার খেতে না চাওয়ার সঙ্গে তার চেস্টের কোনো সমস্যা আছে, এরকম কি কোনো সিমটমস বা কোনো রোগ আছে? হতে পারে, নাও হতে পারে। কিছু বাচ্চা থাকে যারা এমনি খেতে চায় না, কিন্তু যদি খেতে না চাওয়ার সাথে দেখেন যে বাচ্চা অনেকটা নিস্তেজ হয়ে গেছে, ওর জ্বর আসছে, আগে যতটা খেলাধুলা করতো বা কথাবার্তা বলতো অতটা বলছে না, তাহলে কিন্তু একটা নিউমোনিয়া হওয়ার বা আন্ডারলাইন কিছু সমস্যা হওয়ার একটা চান্স আছে। অবশ্যই আপনার যেটা নিকটবর্তী যিনি পিডিয়াট্রিশিয়ান আছেন দেখিয়ে নেবেন। আচ্ছা, আর এই খেলাধুলা ব্যায়াম থেকে একটা কথা মাথায় এলো, এই শ্বাসকষ্ট, নিউমোনিয়া বা অ্যালার্জি, সিওপিডি এগুলো হলে ব্যায়াম করা, জিম করা, খেলাধুলা, ভারী কাজ এগুলো সব বন্ধ? না, একদমই নয়। আমরা তো বলি বরঞ্চ যে রেসপিরেটরি মাসেল ফিজিওথেরাপি করতে এইসব পেশেন্টদের, কারণ যে কোনো ধরনের ব্যায়াম আপনার তো মাসেলগুলোকে তো শক্তিশালী আরও বানানো, তো স্ট্রং করবে। তো ওটা একদমই বন্ধ নয়, এটা ভুল ধারণা। কিন্তু একটা যেটা করি আমরা প্রায় ভুল, সেটা হচ্ছে যে প্রথম দিনই হয়তো আমাদের কোনো তেমন এক্সপিরিয়েন্স নেই এক ব্যায়ামের, এবার প্রথম দিনই আমরা ভেবে নিলাম যে সব ব্যায়াম একদিনে আমরা শিখে নেবো, দিয়ে সব ব্যায়াম একদিনে করে ফেললাম, তাতে উল্টে এফেক্ট যেটা হয় যে সব জায়গায় ব্যথা হয়ে যায়, অত ভালোভাবে করা যায় না, দিয়ে তখন মনে হয় যে না, এটা করে তো লাভ হচ্ছে না। তো একটা গ্রেডেড এক্সারসাইজ করা, মানে প্রথমে অল্প, তারপর আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি, আমাদের মাসেলগুলোকে রিকভার করা প্রপার টাইম দিয়ে দিয়ে করলে অবশ্যই সেটা বেনিফিশিয়াল। আচ্ছা, শীতকালের বাতাসে মানে যারা নন স্মোকার, যারা স্মোকার তাদের তো সর্বনাশ হচ্ছেই, যারা নন স্মোকার তাদেরও নাকি শীতকালের বাতাসে এতটাই পলিউশন থাকে এবং সেটার জন্য নাকি আমাদের 10টা সিগারেট খাওয়ার সমান 24 ঘন্টায়। এটা কি মানে ঠিক? এটা একদম ঠিক। শীতকালে যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে উইন্টার ইনভার্সন অফ পলিউশন। মানে নর্মালি কি হয়, যখন গরমকাল থাকে তখন
এই পলিউশনের যে পার্টিকেলগুলো নিচের দিকে অতটা বেশি ট্র্যাপড হতে পারে না, কিন্তু শীতকালে যেটা হয় যে ঠান্ডা হাওয়ার সাথে পলিউটেন্টগুলো নিচের দিকে ট্র্যাপড হয়ে যায়। তো নিচের লেয়ারে যেহেতু ট্র্যাপড হয়ে যায়, নর্মালি তো আগে ওটা হচ্ছিল না সামারে, উইন্টারে আপনার তো শ্বাস মানে যেটা আমাদের এনভায়রনমেন্ট, এটা থেকেই শ্বাস নিতে হবে। এবার এনভায়রনমেন্টেই যদি পলিউটেন্ট বেশি ট্র্যাপ হয়ে থাকে, তাহলে তো সেটা সিগারেট বা বিড়ি খাওয়ার মতনই হয়ে গেল। সেই জন্য ওভারঅল উইন্টারে আমাদের এইসব সমস্যা হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়, কেউ যদি নন স্মোকার হয় তাদেরও। ঠিক, তাহলে এ কারণেই কি রাস্তাঘাটে এখন বেশ কিছু মানুষকে, হাতে গোনা কয়েকজন হলেও তাদেরকে মাস্ক পরতে দেখা যাচ্ছে? আচ্ছা, অনেককে দেখে না আমিও মাস্ক পরা শুরু করে দিয়েছি, মানে এটা অনেকটা কি আমাদেরকে বাঁচাবে সত্যি? দেখুন, সত্যি কথা বলতে গেলে যেটা N95 মাস্ক আছে সেটা এফেক্টিভলি বাঁচায়, কিন্তু সেই মাস্কটা একটু মোটা হওয়াতে অনেকেই সেটা পরতে অতটা কমফোর্টেবল নন। সার্জিক্যাল মাস্ক বাঁচায় কিছুটা, বাট দুটো সার্জিক্যাল মাস্ক যদি একসাথে পরা যায় তাহলে অনেকটা বেটার এফেক্ট আর কি পাওয়া যেতে পারে। বাট যেটা কটন মাস্ক, ওগুলো তেমন বেশি এফিকেসি নেই। আচ্ছা, আর শীতকালে কি ঘন ঘন জ্বর আসার সঙ্গে শীতকালে নাকি অন্য কোনো রোগের, মানে এই দুটোকে আমরা অনেকখানি গুলিয়ে ফেলি, মানে শীতকাল মানে জ্বর সর্দি কাশি, যেহেতু এটা আমাদের মাথায় বসে আছে তাই আমরা গুলিয়ে ফেলি। তো এই শীতকালে ঘন ঘন জ্বর আসার কারণ কি হতে পারে? এক তো হচ্ছে যে কোনো ইনফেকশন হতে পারে, সেটা আমাদের সবার আগে মানে দেখে নিতে হবে যে কোনো ইনফেকশন হয়েছে কিনা, ভাইরাল হোক, ব্যাকটেরিয়াল হোক, বা যদি সে জ্বরটা অনেক দিন ধরে, ধরুন 14 দিনের বেশি হলো, তার সাথে কফ উঠছে, ওজন কমে যাচ্ছে, সেটা কিন্তু টিবিও হতে পারে, সেটা খেয়াল রাখতে হতে পারে। এছাড়াও অ্যালার্জি, কিছু কিছু ক্ষেত্রে কী হয়, অ্যালার্জি তো একটা সিস্টেমিক জিনিস, মানে গোটা শরীর জুড়ে হচ্ছে, তো তারও হচ্ছে এরকম জ্বরের সিমটম হলেও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই অ্যালার্জিটা বাড়লো কিনা, বা বডির অন্য কোনো সমস্যা, যেমন ধরুন যাদের রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা অন্য ধরনের আর্থ্রাইটিস আছে, সেই সব রোগেও কিন্তু যখন বেড়ে যায় তখন হচ্ছে এই জ্বরটা আসতে পারে। কারণ এই জ্বর হচ্ছে ইন্টারলিউকিন 1 দ্বারা মিডিয়েটেড, সেটা যে কোনো রকম সিস্টেমিক রোগ, আর যদি বেড়ে যায় তাহলেই আসতে পারে। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার একটু ইনহেলারের কথায় আসি। এটা নিয়ে অনেক কিছু শোনা যায়, ইনহেলার একটা পেশেন্টের সত্যি কখন দরকার পড়ে? দেখুন, কোনো পেশেন্টের যদি শ্বাসকষ্ট হয়, বুকে সাঁই সাঁই আওয়াজ, বুকে চাপ ধরে আছে, কফ উঠছে, অন্য কিছুতে এমনি নর্মাল ট্রিটমেন্টে রেসপন্ড করছে না, তাদের অবশ্যই আমাদের ইনহেলার দেওয়া উচিত, কারণ সেই পেশেন্টটা হয়তো অ্যাজমা বা সিওপিডির কোনো পেশেন্ট হলেও হতে পারে। এছাড়াও কিছু কিছু পেশেন্টের আছে যাদের ধরুন কাশি সারছে না, একবার শুরু হলো তো সে কাশি হয়েই যাচ্ছে, মানে কাশিতেও ইনহেলার দিতে হয়? হ্যাঁ, কারণ আমরা এতদিন ভাবতাম শুধু শ্বাসকষ্টে, বুকে চাপের ক্ষেত্রে। ইনহেলারে বেসিক্যালি দেখুন, ইনহেলার হচ্ছে একটা শুধু মাধ্যম আমাদের আচ্ছা ফুসফুসে ওষুধটা পৌঁছে দেওয়া। তার মধ্যে যেরকম সুগার প্রেশার অনেক রকমের ওষুধ হয়, এটাতেও বিভিন্ন রকমের ওষুধ থাকে। কিছু কিছু থাকে যেটা খুব স্বল্প সময়ের জন্য কাজ করে, যেটাকে বলি আমরা লিভোলিন বা ডুওলিন, এইসব নামে এগুলো পাওয়া যায়, খুব স্বল্প সময়ের জন্য এগুলো কাজ করে। বাট অনেকক্ষণ লম্বা সময়ের জন্য যদি কাজ করে, সেগুলোকে লাবা, লামা এইসব নামে বলা হয়। তো যদি ধরুন কারোর অ্যালার্জির প্রচণ্ড সমস্যা হচ্ছে, তার জন্য কাশিটা হচ্ছে, তো আমাদেরকে ইনহেল কর্টিকোস্টেরয়েডও তার সাথে দিতে হবে। কারণ যদি আমরা স্টেরয়েড দিই ট্যাবলেট, সেটা তো পেটের মাধ্যমে রক্তে যাবে, তো রক্তে গেলে আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, স্কিন সব জায়গায় পৌঁছবে, তার সাইড এফেক্ট প্রচুর। তো আর তাছাড়াও যেখানে দরকার ফুসফুস, সেখানে ওষুধটা তো কম পৌঁছবে, কারণ অলরেডি ব্লাডে অন্য জায়গায় পৌঁছে গেছে সেটা। তো সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ডাইরেক্টলি ইনহেলারের ফর্মে ওষুধটাকে লাংস অবধি পৌঁছে দিতে পারি, যাতে শুধু যেটুকু জায়গা দরকার ওইটুকু জায়গাতেই কাজ করে। এবং সেটার যেটা বললাম যে ইনহেল কর্টিকোস্টেরয়েড, মানে যে স্টেরয়েড, যে ইনহেলের মাধ্যমে দরকার কোথায় পড়ে, অ্যাজমাতে, যাদের অনেকদিন ধরে কাশি কমছে না, সেটা হচ্ছে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা বা পোস্ট ইনফেকশাস কাফ, মানে কোনো একটা ইনফেকশন হলো, তার জন্য ইরিটেন্ট বা অ্যালার্জি হয়ে গেল আমাদের ওই শ্বাসনালীতে, এবং সেটা কিছুতেই কমছে না, সেই ক্ষেত্রেও আমাদের দিতে হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ইনহেলারটা কার্যকরী। আচ্ছা, এই ইনহেলার নিয়ে আবার অনেকের ধারণা হচ্ছে ইনহেলার একবার শুরু করলে আজীবন নিয়ে যেতে হবে, কারণ ওটা একটা আসক্তি বা নেশা। সত্যি কি ইনহেলারের এত মারাত্মক সাইড এফেক্ট আছে? একদমই না, ইনহেলারটা শুধুমাত্র একটি যন্ত্র, যেটা আপনার লাংসে সরাসরি ওষুধটা পৌঁছে দিচ্ছে। এবার কি ওষুধ পৌঁছচ্ছে সেটা তো হচ্ছে ডিপেন্ড করছে কি রোগ তার ওপর। যেটা বললাম যে যদি ধরুন পোস্ট ভাইরাল কাফ বা পোস্ট অ্যালার্জিক কাফ যদি হয়ে থাকে, সেটা যেটুকু সময় অবধি আপনার ইরিটেশনটা আছে সেইটুকু নিলেই হবে, প্রায় 2 সপ্তাহে দিনে 2বার করে নিলেই সাফিসিয়েন্ট, তারপর আর লাগবে না। যদি অ্যাজমা হয়ে থাকে,
অল্প মাইল্ড গ্রেডে অ্যাজমা থাকে, মানে একদম মাইল্ড যেটা স্টেজ 1 বা 2, সেটাতে যখন সমস্যা শুধু তখন নিলেই হবে। এবার যদি একটু বেশি স্টেজ হয়, গ্রেড 3 বা তার বেশি হয়, তখন কিন্তু ডেলি নেওয়ারই আমাদের ইন্ডিকেশন আছে। কিন্তু সেটা সবসময় না। যদি ধরুন ডেলি নিয়ে পেশেন্ট ভালো আছে, তাহলে 3 মাসে পর ওটা যখন সমস্যা হচ্ছে শুধু তখনই শিফট করে দেওয়া যেতে পারে, পেশেন্ট কীরকম রেসপন্ড করছে তার উপর। এই যে আমাদের একটা ধারণা আছে, এটা মেন সমস্যাটা যেটা আসছে এটা সিওপিডি থেকে। কেন? কারণ যাদের ধরুন ছোটোবেলায় অ্যাজমা ছিল, তারা ওটাকে সাধারণ ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা এইসব বলে ট্রিটমেন্ট করালেন না, করিয়ে তারপর ওটা হচ্ছে সিওপিডিতে পরিণত হলো। এবার পরিণত যখন হয়ে গেছে, তখন অলরেডি লাংয়ের মধ্যে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে, যেটা ইনহেলার দ্বারা ঠিক করা সম্ভব না। তো সেই যে সময় আর কি লাংটা পুরোপুরি অলরেডি ড্যামেজ হয়ে গেছে, ইনহেলার নিয়ে কাজ করবে না, তখন তো ইনহেলার যেটুকু রিলিফ দিচ্ছে সেটা তো তাকে লাইফ লংই নিতে হবে। কিন্তু ওইটার সঙ্গে এটাকে আমরা ভুলভাবে মিশিয়ে ফেলেছি। তো যদি আমরা আর্লি স্টেজে জিনিসটাকে চিকিৎসা করি, তাহলে তো এই পরিণতিটা হবে না। আর এই আসক্তি ব্যাপারটা একদমই না, কারণ অন্য ওষুধের মতো এটাও একটি ওষুধ, এটার সাথে তো আসক্তির কোনো ব্যাপার নেই। আচ্ছা, এটা নেওয়ার কি নিয়ম আছে? মানে কিছু ভুল কি আমরা করি নিতে গিয়ে? আমরা প্রায় ভুল করে থাকি। ইনহেলার বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে টেপা ইনহেলার, যেটা হচ্ছে এভাবে নিয়ে মুখের সামনে হ্যাঁ, যেটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার। আরেকটা হচ্ছে ডিপিআই, যেটা হচ্ছে ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। আর কিছু ইনহেলার থাকে যেটার মধ্যে ক্যাপসুলটা একটা মেশিনের মধ্যে লাগানোই থাকে, সেটা যেমনভাবে ঘুরিয়ে টানলেই হয়ে যায়। মেন প্রবলেম হয় হচ্ছে এমডিআইটাতে। কয়টা যেটা আমরা ভুল খুব কমনলি করে থাকি, ফার্স্টে হচ্ছে আমরা ঝাঁকাই না। 5 থেকে 10 বার ফার্স্টে ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়, নাহলে ওষুধটা প্রপারলি মিক্স হয় না হাওয়ার সাথে। আচ্ছা। সেকেন্ডলি, যখন প্রথমবার ইনহেলারটা ইউজ করছি, প্রথমে বাইরে 2টো পাফ ছেড়ে দিয়ে তারপর ইউজ করতে হয়। বাকিগুলো আমি স্প্রে করে নেব বাইরে, শুধু প্রথমবার যখন ইউজ করছেন, হ্যাঁ, কোনো ইনহেলারে ফার্স্ট ইউজের সময়, বাকি সময় না। থার্ড হচ্ছে যখন ধরুন আপনি নিচ্ছেন, তো পদ্ধতি হচ্ছে প্রথমে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিলেন, ছাড়লেন, মুখের মধ্যে দিলেন, দিয়ে আপনি শ্বাস নেওয়াটা শুরু করলেন। যেই শ্বাস নেওয়াটা শুরু করলেন তখনই ওটা প্রেস করে বাকিটা শ্বাস নিলেন, নিয়ে 10 সেকেন্ড হোল্ড করতে হবে, বুকের মধ্যে আটকে রাখতে হবে যাতে ওষুধটা কাজ করে, তারপর নাক দিয়ে ছাড়তে হবে। এই পুরো পদ্ধতিটা যদি না করি তাহলে কিন্তু ওষুধটা ঠিকঠাকভাবে যাবে না। যদি অনেকে করে খুব তাড়াতাড়ি ইনহেলার নিয়ে নেয়, অনেকে করে যে খুব মানে ধরেই রাখে না আর কি ইনহেলারটাকে, তো এইসব প্রবলেম হলে ইনহেলার ঠিকঠাকভাবে কাজ করবে না। কারণ ওষুধটা যদি লাংসে না পৌঁছায় তাহলে কি করে কাজ হবে? সেটা সঙ্গে সঙ্গে যদি নিঃশ্বাসটা ছেড়ে সেটা আমি বেরও করে দিই তাহলেও সেটা কাজ হবে না, ওষুধটা তো কাজ করার টাইম পাচ্ছে না। একদম, মানে ম্যাডাম যেভাবে দেখালেন, এবং যারা নিচ্ছেন প্রথমবারের জন্য, আমার মনে হয় প্রপার চিকিৎসকের কাছে, সেই ডাক্তারের কাছে একদম হাতে কলমে শিখে নেওয়া, নাহলে তো কোনো কাজ হবে না। একদম। ম্যাডাম, বুকে ব্যথা মানেই হার্টে একটা কিছু হয়েছে, কিন্তু আমরা চেস্ট ইনফেকশনের কথা ভুলেও ভাবি না, ভুলেই যাই যে এই নামক একটি রোগ বা মারাত্মক সমস্যা আমার ভুলেই এটা হয়েছে, এটা ভুলে যায়। তো ওই হার্টে ব্যথা বা হার্ট খারাপ ছাড়াও চেস্ট ইনফেকশনেও যে বুকে ব্যথা হতে পারে, এই ধারণাটা আমাদের একটু দিয়ে দিন আপনি ভালো করে। দেখুন, বুকে ব্যথা অনেক কারণে হতে পারে, শুধু হার্ট অ্যাটাক বা চেস্ট ইনফেকশন, আরও অনেক কারণ আছে। আচ্ছা, যেমন? এবার যদি ধরুন পেশেন্ট একটু হয়তো বয়স্ক, দিয়ে পেশেন্ট হাঁটাচলা করছে বা কোনো কাজ করছিল, হঠাৎ করে বুকের মধ্যে বাঁ দিকে একটা ব্যথা হলো, যেটা হাতের দিকে ছড়াচ্ছে বা পিঠের দিকে ছড়াচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, পেশেন্টের মনে হচ্ছে যে আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব, এটা একটা হার্ট অ্যাটাকের সিমটম হলে হতে পারে। কিন্তু ধরুন আপনার ব্যথাটা হচ্ছে হয়তো ডান দিকে বা বাঁ দিকে, কোনো স্পেশালাইজ আপনি বলতে পারছেন না ওটা কোথায় ব্যথাটা এক্স্যাক্টলি হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে বুকের মধ্যে। কোনো ভারী কাজ বা ভারী জিনিস তুললে আপনার ব্যথাটা বাড়ছে, এদিকে আপনার হয়তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়তো হয় না, বা সান এক্সপোজার হয় না, বা আপনার ওষুধটা নেওয়া হয় না, এইসব ক্ষেত্রে সেটা হচ্ছে মাসকিউলার পেন, এই মাসেলের পেন থেকেও হতে পারে। এছাড়াও আপনি যেটা বললেন চেস্ট ইনফেকশন, যে কোনো রকম চেস্ট ইনফেকশন, যেমন ধরুন খারাপ নিউমোনিয়া হলো, সেটা থেকে অল্প একটু আমাদের যে ফুসফুসের বাইরে যে কাভারিং প্লুরা, ওই প্লুরার মধ্যে একটু জল জমলো, সেই প্লুরাতে যে জল জমলো তার ইরিটেশনে ওটা চেস্ট বলে হচ্ছে রেফার্ড পেন আর কি যায়, তো সেইটার থেকেও আর কি আপনার বুকে ব্যথা হতে পারে। তাছাড়াও যদি ধরুন আপনি গ্যাসের খুব সমস্যায় ভোগেন, জিআরডি হয়, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তাতে আপনার যে ইসোফেগাসে মানে যে খাওয়ারের যে গ্যাসের যে ব্যথা, সেটাও কিন্তু আপনার বুকের মধ্যে আসতে পারে। অনেক সময় হয় যে পেটের ব্যথা, সেটাও কিন্তু কিছুটা বুকের মধ্যে যেতে পারে। তো সব কেসেই কিন্তু হতে পারে।
আচ্ছা, তো এই চেস্ট ইনফেকশনের ক্ষেত্রে মানে মারাত্মক জায়গা কোন জায়গাটায় আমরা পৌঁছে যেতে পারি? যে আমি ভাবছি হার্টের, বা আমি ভাবছি আরেকটা যেটা আমরা মারাত্মক ভুল করি, হয় হার্ট, নাহলে আমার গ্যাস অ্যাসিডিটি কিছু একটা হয়েছে, বুকে ব্যথা হচ্ছে। এটা কোন পর্যায়ে পৌঁছে যায় চেস্ট ইনফেকশনটা যেটা মারাত্মক হয়ে যেতে পারে? চেস্ট ইনফেকশন মারাত্মক হয়ে যেতে পারে, আপনি তো অন্য সিমটমও পাবেন তার সাথে, জ্বর, বা পেশেন্টের হয়তো প্রায় অজ্ঞান হয়ে গেছে, ঠিকঠাকভাবে কথা বলছে না। যদি খুব ছোট বা খুব বড় হয় তাদের ইউজুয়ালি যেটা হয় যে তারা একটু অ্যাক্টিভিটিটা কমে যায়, কথাবার্তা একটু হয়তো কমে গেল, ওভারঅল ঠিক করে রেসপন্ড করছে না, এই জিনিসটা হয়তো শ্বাস নেওয়ার সমস্যা আছে তার সাথে, একদম পাকা কফ বেরোচ্ছে তার সাথে, তখন একটু খেয়াল রাখতে হবে যে বুকে চেস্ট ইনফেকশন হতেও পারে ব্যথাটা, সেটার জন্য। আরেকটা কজ যেটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হয় সেটা হচ্ছে নিউমোথোরাক্স। মানে ধরুন যাদের ফুসফুসে একটা স্ট্রাকচার লাং ডিজ হয়ে আছে, অর্থাৎ ক্ষতি হয়ে আছে, তাদের কিছু কিছু জায়গায় বড় বড় হাওয়ার পকেট হয়ে থাকে। সেই হয়তো খুব বেশি কোনো কারণে চাপ পড়লো বা উনি চাপ দিয়ে কোনো কাজ করলেন, সেই হাওয়ার যে পকেটটা ওটা ফেটে যেতে পারে, ফেটে গিয়ে ওই লাংস আর প্লুরার মাঝে হাওয়া জমতে পারে। এই হাওয়াটা কী করে, ওটা বাড়তে থাকে দিয়ে আমাদের লাংটাকে চেপে দেয়। এটার জন্য বুকে একটা প্রচণ্ড বেশি ব্যথা শুরু হয়ে যেতে পারে। তো এই নিউমোথোরাক্সও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমার্জেন্সি। কারণ এটা যদি ঠিকঠাকভাবে চিকিৎসা টাইমে না করা, এটা টেনশন নিউমোথোরাক্স মানে একটা একদম পুরো লাইফ থ্রেটনিং এমার্জেন্সি হয়ে যেতে পারে, পেশেন্ট তাতে মারাও যেতে পারে। আরে বাপরে, আর আমরা দেখি ভাবছি গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, অ্যাসিডিটি হয়েছে। ম্যাডাম, বুকে কফ জমেছে তোর, মানে এটা বাড়ির বড়দের ক্ষেত্রে অনেক শোনা যায়, ছোটদেরকে শাসন করে বলেন। তো সত্যি কি বুকে কফ জমে? মানে কোথায় জমে বুকে কফ? কফটা সত্যি কথা বলতে গেলে শ্বাসনালীতে জমে, কারণ যে গ্ল্যান্ডসগুলো সব হচ্ছে শ্বাসনালীতেই আছে, তাতেই মনে হচ্ছে ঘরঘরানি আওয়াজটা ওটা থেকেই হয়। আরেকটা যেটা হয় যে এই কফগুলো কিছুটা আমাদের লাংসেও জমে, যেটা আর কি আমরা নিউমোনিয়া বলে থাকি, আর যেটা আমাদের এক্স রে বা সিটি স্ক্যানে কনসোলিডেশন মানে সাদা সাদা অংশ হিসাবে দেখা যায়। তো যেটা বেশিরভাগ ক্ষেত্রেই নিউমোনিয়া পর্যায়ে অবধি যায় না, সেটা একটা আপার আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ শ্বাসনালীর মধ্যেই ওটা সীমিত থাকে। আর্লি কেসে যদি ওটা চিকিৎসা নিয়ে নেওয়া যায় তো ওটা সুস্থ হয়ে যায় পেশেন্ট। আচ্ছা, এবার তীব্র ঠান্ডা পড়েছে, শীতকাল চলছে, সার্বিকভাবে ধরুন কারোর কোনো সমস্যা নেই, কিন্তু শীতে মোটামুটি সুস্থ থাকার উপায় কি? সার্বিকভাবে কি অ্যাডভাইস করবেন? অ্যাডভাইস ওটাই যে যখন বাইরে যাবেন নিজের একটু হেলথের খেয়াল রাখা, কানটা বন্ধ রাখা, ভালো করে ঢেকে নেওয়া, দেন মাস্ক পরা, ঠিকঠাকভাবে যদি ভ্যাকসিনেটেড না থাকেন ভ্যাকসিন নেওয়া, আপনার ডাক্তারবাবু যে ওষুধগুলো প্রেসক্রাইব করেছেন সেটা ঠিকঠাকভাবে নেওয়া, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করা, হাই ফাইবার রিচ ফুড, জল ঠিকঠাক করে খাওয়া, যদি ভিটামিনের প্রবলেম থাকে ভিটামিন খাওয়া, এগুলোই মেনলি। আর টক আর জাতীয় জিনিস বা বেশি হচ্ছে লেবু বা টক দই এই টাইপের জিনিসগুলো একটু অ্যাভয়েড করাটা বেটার হবে শীতকালের জন্য। শীতকালের জন্য। আচ্ছা, এরই পাশাপাশি এই যে মানে সানলাইটটা শীতকালে কতটা দরকার? আমাদের তো এটা সারা বছরই দরকার, কিন্তু শীতকালে কোন কোন পেশেন্টের জন্য বিশেষ করে সেটা এই সানলাইটটা বা একটু রোদ গায়ে লাগানোটা দরকার? রোদ গায়ে লাগানো সবারই ক্ষেত্রে ভালো, কিন্তু এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে উইন্টার পলিউশন, যেটা আপনাকে বললাম উইন্টার ইনভার্সন অফ পলিউশন। এটা তো শীতকালেই বেশি হয়, সানলাইটটা যেমন আসছে তার সাথে পলিউটেন্টগুলোও আসছে। তো যতটা সম্ভব আর কি, যে যদি ওই সানলাইটে বসা যায় তাতে ভিটামিন ডি সিনথেসিস কিছুটা হয়, আমাদের শরীরে লাভ হয়, কিন্তু পলিউশনের জন্য ক্ষতিও হতে পারে। তো জিনিসটাকে আর কি ভালো করে একটু বিবেচনা করেই করাটা বেটার। আচ্ছা ম্যাডাম, খুব ভালো থাকবেন। আমরা অনেক কিছু ধারণা যেগুলো ভুল, সেই ধারণা নিয়ে বাঁচছিলাম এতদিন, সেটা ঠিক করার চেষ্টা করলাম এবং বেশ কিছু পরামর্শ আমরা পেলাম ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শীতকাল মানেই কিন্তু শীত বিলাসীদের জন্য ভালো হলেও অনেকের জন্য খুব কষ্টের। তবে আশা করি এই পডকাস্টের পর, এই অনুষ্ঠানে ম্যামের পরামর্শের পর আমরা অনেকটা ভালো থাকার ও উপকার পেলাম বা পরামর্শ পেলাম, সেগুলো যদি মেনে চলি তাহলেই কাজে লাগবে। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকুন। আর অবশ্যই এই ধরনের আরও অনেক এপিসোড কিন্তু আসছে, অবশ্যই নজর রাখতে হবে। বিভিন্ন রোগের বিভিন্ন সমস্যার সমাধান আমরা চেষ্টা করব এখান থেকে দেওয়ার। কেমন লাগছে এই এপিসোডগুলো জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।